আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। এদিকে দেশে চুরি, ছিনতাই, ধর্ষণ অনেক গুণ বেড়েছে। ভয়ঙ্কর অবস্থান নেন সেনাপ্রধান ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়ে। লক্ষ লক্ষ শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নামে। দেশে যেন গৃহযুদ্ধ হচ্ছে। কে এই পরিস্থিতি স্বাভাবিক করবে? সেনাপ্রধানের এই পদক্ষেপে দেশটার মধ্যে আগামীতে কি হবে? আজকে আমাকে আতঙ্ক করবো, কালকে উনাকে, পরশু উনাকে, তাহলে আমরা বনশ্রীবাসী আতঙ্ক করতেছি। সোসাইটিরা তারা কি সিদ্ধান্ত করতে, তারা কি করতেছে? এই সরকারের ইমেজ, ভাবমূর্তি একদম ধুলায় লুটিয়ে গেছে। এবং সরকার প্রধানকে ডক্টর ইউনূসকে সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ কি হিসেবে চিনে? উনি শান্তিতে নোবেল পেয়েছেন, আর ওনার আমলের সবচেয়ে অশান্তিপূর্ণ কাজটা ঘটিয়েছেন উনি। শুনেন, ওয়াকার সাহেবদের যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না। যা যা বললাম উপরে, আগে যা যা কইছি, সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে। কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করত, মাপ পাইতো। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য, অথবা সেনাবাহিনী থেকে বিদায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সরকারের শীর্ষে পরিবর্তনের কথা বিবেচনা করছেন। এমনকি প্রয়োজনে বাংলাদেশে যে ডাকাতি যে হচ্ছে, এই ডাকাতির আসলে মেন গুরুটাকে বা মেন মাস্টার মাইন্ডটাকে কে বা কারা ঘটাচ্ছে, আপনারা কিন্তু থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছেন। আমি আসলে আর বকবক করে সময় ওয়েস্ট করব না। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান গতকাল কিছু কথা বলেছেন কিছু সেনা সদস্যের একটা জমায়েতে। তার এই বক্তব্যকে নানা রকমভাবে ব্যাখ্যা অনেকেই করবেন এবং এর মধ্যে শুরু হয়ে গেছে। আমি সামাজিক মাধ্যমে দেখলাম এবং তার বক্তব্যর মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে তাকে কারো না কারো দালাল বানিয়ে দেয়া যায়। চারিদিকে খবর রটে গেছে, যে খবর শিহরণ জাগানোর মতো, যে খবর আতঙ্কিত হওয়ার মতো, সেই খবরই রটে গেছে চায়ের টেবিলে, আড্ডায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্যক্তিগত আলাপে, সবখানে যে আলোচনাটা চাওর হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, দেশে সেনা শাসন আসছে। এই খবরটা নিয়ে এত মাখামাখি অবস্থা কেন? বর্তমান বাংলাদেশের পরিস্থিতির যে অবস্থা, তাতে অনেকেই বলতেছে ডক্টর ইউনূস সরকার, সেনাপ্রধান এবং সমন্বয়করা পদত্যাগ করা খুবই জরুরি। এইবার এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলো এক এক করে ধারাবাহিকলি তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন অজানা তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা দেখব বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনূস ও সমন্বয়করা পদত্যাগ নিয়ে তারা কি চিন্তা ভাবনা করলেন? ডক্টর ইউনূস সাহেব কলা গাছে লাগান দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। দেশের কোনো না পাইতে পুলিশের কাছে গেলে ওনারাই বলে যে আমরা তো ভাই নিজেরাই একটু দুর্বল। তাহলে পুলিশরা দলে এই কথা বলে, ছাত্ররা দলে এই কথা বলে, সরকার দলে এই কথা বলে, তাহলে দেশের জনগণ কার কাছে যাবে? মনে করেন তাদের বিচার নিয়ে কার কাছে তারা নিরাপদ? আমরা তো কারো কাছে নিরাপত্তা দেখতেছি না। আমরা 5 তারিখে মনে করেন একটা শরীর ছাড়া আমরা দেশ থেকে সরালাম কি কারণে? নিরাপত্তার কারণে। দেশের মানুষ শান্তিতে থাকবে, দেখবে, ভালো করে ঘুমবে। আমরা কই নিরাপত্তা পাইলাম? 5 তারিখের পর থেকে নিরাপত্তা দেখান। এটা করে হট্টগোল, জ্বালা পোড়ার আন্দোলন একটা লাগে। এই যে মানুষের প্রতিহিংসা, যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে মানুষের প্রতিহিংসাটা দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো উন্নয়ন হবে না। পুলিশের নামে পুলিশ আছে, পুলিশের হাত পা বর্তমানে বাধা দেখতেছি। তারা কিন্তু মনে করেন জনগণের তেমন সেফটি দিতে পারতেছেন। পুলিশের সামনে মারধর করতেছে, পুলিশ চুপচাপ দেখতেছে। শিল্পীরা নিরাপত্তা নেই এবং বাংলাদেশের মানুষ আমি মনে করতেছি না এই মুহূর্তে কোনো নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারতে। আমরা রাত পোয়ালে খুন খারাপে এবং লুটপাট ছিনতাইকারী অতিরিক্ত বেড়ে গেছে। সেই হিসেবে দেখা যায় দেশ কিন্তু এই মুহূর্তে আমরা মনে যতই লোক বলেও যে দেশ কিন্তু এখন শান্তশিষ্ট থাকে না, দেশ কিন্তু কোনো শান্তশিষ্ট নাই। স্টাইল পাল্টাতে এই যে সোশ্যাল মিডিয়ার থেকে আস্তে আস্তে যে শিল্পীরা বেকার হয়ে যাইতেছে। আপনি ধরেন হঠাৎ করে আপনি একটা জিনিস বন্ধ করে ফেলে তো পারবেন না, কারণ যারা বিনোদন শিখেছে, যারা চলচ্চিত্র দেখে, তাদেরকে ধাম করে ঘরের মধ্যে বন্ধ করে রাখলে এত বছর ধরে তাদের কেরিয়ার গড়েছে, তারা কি করে খাবে?
তাই যে কোনো জিনিস আস্তে আস্তে আপনি বন্ধ করেন সবই আপনি বন্ধ করেন, কিন্তু আস্তে আস্তে তাদেরকে সুযোগ দেন। ধাম করে দিলে আপনি বন্ধ করেন, তাহলে এতগুলো শিল্পী সমাজের লোকজনগুলো তারা যাবে কোথায়? তাদের মুখে রাস্তা করে তারা কি করে খাবে বলুন? এবং আপনার এখন তো ইনকাম তো এটাই আসলে। এটাই এখন আমরা মিডিয়া নিয়ে আসেন বর্তমানে, আপনারা সবাই জানে। এখন মনে করেন আমাদেরকে মনে করেন আজকে দিন এই যে দেখেন ছিনতাইকারী বেড়ে গেছে, লুটপাট বেড়ে গেছে, হায়দাকার বেড়ে গেছে, আরো বাড়বে। যখন মনে করেন এদের ইয়াং ছেলে পেলে আছে, তখন মিডিয়াতে যে ভদ্র সমাজেরা আছে যারা মনে করেন সম্মানিক ভয় করে, তারা যখন দেখবেন রোজগার করতে পারবে না, তারা আস্তে আস্তে নিজেরা তো ডাকাতি করা শুরু করবে, তারা নিজেরা চিন্তাই করবে। কারণ পেটে যখন যে আছে রোজগারের জন্য তারা বাইরে যাবে। তাহলে আপনারা সন্ত্রাসী ডাকাতকে তো নিজেরাই মনে করেন বানানোর হাতিয়ার হিসেবে তৈরি করে দিতেছেন। তাদেরকে রোজগারের ব্যবস্থা না করে তারা রোজগারের রাস্তাগুলো বন্ধ করে দিতেছেন। তাহলে তারা কি করবে? একদিন দেখবেন তারা অবশ্যই এই মনে করেন জনগণের মনে করেন তারাই একদিন দেখবেন ধারালো অস্ত্র হয়ে তৈরি হয়ে যাবে, তারাই মনে করেন চিন্তাই করবে, তারাই ডাকাতি করবে। কারণ তাদেরকে সেই ব্যবস্থা না করে দিয়ে তাদেরকে একটা সুষ্ঠুভাবে চলাফেরা করে একটা পথ দেখে দেন আপনারা। আলম, তাহলে কি পুলিশি কার্যক্রমটা বাংলাদেশে নাই? মানে পুলিশ কি দুর্বল? পুলিশ এই মুহূর্তে দুর্বল। কেন পুলিশ দুর্বল মনে করবো? দেখেন যে কোনো জায়গায় মানে পুলিশের সামনে আমি গত কয়েকদিন আগে একটা কোন জায়গার জন্য দেখলাম যে সন্ত্রাসী পুলিশ কোর্টে থেকে নিয়ে যাইতেছে, মনে করেন তার হাত দিতে আসে, সেখানে মনে করেন তাদেরকে মুখে দৌড়ে ধাপে মারধর করা হইতেছে, পুলিশ চাইতেই দেখতেছে। আমি দেখলাম এই নরসিংদী কদিন আগে, এই নরসিংদী একটা কোর্টে দেখতে ঘটনা। আচ্ছা, মানুষের সবার কথা বাদ দেন, আমি হিরো আলম কোর্টে গেলাম, আপনি হলো যে একটা মামলা করার জন্য কোর্টে, সেখানে আমি কোর্টে আমাকে উপর মারধর করা হলো। তাহলে আমি তো নিজেও নিরাপদ নেই কোর্টে। আমি জন্য আইন পুলিশেরা চাইতেই দেখছে যে পুলিশের সামনে আমাকে মারধর করা হলো, পুলিশের সামনে কোর্টে আমাকে বাধা দেওয়া হলো। তাহলে আমি তো নিজেই সাক্ষী, মানুষের সাক্ষী নেওয়ার দরকার নেই। আমি তো নিজে তো আইন আদালতে দেওয়ার নিরাপত্তা নাই, আমি সেই আদালতে কোর্টে বিচার করলে বিচার পাইতেছি না। তাহলে মানুষ কোন জায়গায় শান্তিতে আছে বলেন? রাইট, তার মানে কোর্টেও তো নিরাপদ না। কোর্টেও নিরাপদ, আমি তো নিজেই তো হেনস্থ শিকার হয়েছি কোর্টে তো আমার উপর হামলা করা হয়েছে, কোর্টে তো আমাকে মারধর করা হয়েছে। এই গত কিছু 5 তারিখের পরে যে আমি এটা বগুড়ে আদালতে আমাকে মারধর করা হয়েছিল, ঠিক না? তাহলে নিরাপদ কোন জায়গায়? কোর্টে নিরাপদ, পুলিশটা চু আছে থেকে দেখতেছে, কিছুই করার নেই। আলম, শেষ করে দিব, আপনি কি ডক্টর ইউনূসের দায় দেখেন তিনি আসলে কঠোর হওয়া উচিত? আসলে কঠোর হওয়া উচিত। তা আমরা তো মনে করেন যে আমরা এর আগে যে একটা 111-এ যে আমরা সরকার দেখেছিলাম যে মির্জা ফখরুলের সরকার, তখন যে মনে করেন তত্ত্বাবধায়ক সরকার যে মনে করেন কঠোর একটা আইন নিয়েছিল যে সব পড়াইকে মনে করেন একটা দেখাইছিল। আমরা মনে করলাম যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস দিয়ে এরকম কিছু দেখবো, দেশে যেখানে অন্যটা যে কোনো দল যাই হোক না একটা শাসন করে দেশটা একটা গঠন করবে। আমরা তো দেখতেছি আমাকে ডক্টর ইউনূস সাহেব মানে কলা গাছের লাগান দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, দেশে কোনো মনে করেন না পাইতে পুলিশের কাছে গেলে ওনারাই বলে যে আমরা তো ভাই নিজেরাই একটু দুর্বল। তাহলে পুলিশরা দিলে এই কথা বলে, যে ছাত্ররা দিলে এই কথা বলে, সরকার দিলে এই কথা বলে, তাহলে দেশের জনগণ কার কাছে যাবে? মনে করেন তাদের বিচার নিয়ে কার কাছে তারা নিরাপদ? আমরা তো কারো কাছে নিরাপত্তা দেখতেছি না। আমরা 5 তারিখে মনে করেন একটা শরীর ছাড়া আমরা দেশ থেকে সরালাম কি কারণে? নিরাপত্তার কারণে। দেশের মানুষ শান্তিতে থাকবে, দেখবে, ভালো করে ঘুমবে। আমরা কই নিরাপত্তা পাইলাম? 5 তারিখের পর থেকে নিরাপত্তা দেখান। এটা পরে হট্টগোল, জ্বালা পোড়ার আন্দোলন একটা লাগে। এই যে মানুষের প্রতিহিংসা, যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে মানুষের প্রতিহিংসাটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো উন্নয়ন হবে না। অনেক ধন্যবাদ হিরো আলম, অনেক ধন্যবাদ। বইমেলা আসলেন, মানে পরিস্থিতি আমরা দেখলাম যে প্রচুর মানুষের ভিড় হলো, আপনাকে এক প্রকার ভক্তরাই বিভিন্ন রকম ঘটনা ঘটছে, আপনার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে? আসলে এবার তো বইমেলায় আমার কোনো বই বের হয়নি। অনেকে বলছিল যে হিরো আলম ভাই বইমেলায় আসেন একবার, আর আমার এক খুব কাছের একজন সাংবাদিক ভাই দুর্জয় ভাই তাই একটি বই এবার বের করেছেন। তার বইটি আর কি তার স্টলে আজকে আসার জন্য বলেছিল, তার স্টলে এসেছিলাম, একটা বইও নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে ঢোকার সাথে সাথে এত পরিমাণ জনগণের ভিড়, শুক্রবার দিন আজকে ভিড়ের মনে করেন ঠেলায় মুখে স্টলে পরে ভেঙে গেছে। বই তৈ ছিল, লোকজন জনগণের ঠেলা ঠেলে ওই স্থলে করে ভেঙে গেছে। সামনেকার যত বই ছিল সব মনে করেন নাই,
জনগণ তো জানেনি, একবার মনে করে হয়ে দিয়ে উঠলে মনে করে তাদেরকে থামান খুব মুশকিল হয়ে যায় আর কি। এর মধ্যে একদল আছে ভালো, একদল আছে খারাপ, কেউ দল মনে করে বই কিনতেছে, কেউ ইফতেজিং করার জন্য আছে। আর আপনি তো জানেন গত কিছুদিন ধরে আমাদের বই মেলা থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনো সেলিব্রিটি হোক, যে কোনো লোকজন ভালো কোনো লোক হয়ে যায় যে ভুয়ো ভুয়ো বলে একটা শব্দ তারা মনে করেন একদম এমন একটা ব্যবহার করে, মানুষ সেখানে যাওয়া খুব কঠিন হয়ে যায়। সব কিছু মিলে ওখান থেকে যখন হোমসিকেলে একটা শুরু হয়, তখন আমাকে বই স্টল থেকে বের করে কোনো রকম থেকে সেখানে পুলিশটা মনে করেন বের হওয়ার পরে পুলিশ তখন নিরাপত্তার সহিত যখন দেখুন আটকাতে না পারে, তখন দেখেছেন আপনারা আমাকে কোলে করে কিন্তু তাদের মনে করেন ভিতরে নিয়ে যায়, গার্ড রুমে নিয়ে যায়, রাখে সেখানে। তারপরে সেখানে পরিস্থিতি শান্তশিষ্ট হলে তারপরে সেখান থেকে আর কি বের হয়। পুরো দেশেই তো আসলে শিল্পীরা নিরাপদ না, কোনো মানুষই সেভাবে নিরাপদ না। বিভিন্ন ঘটনা ঘটছে, শোরুম উদ্বোধন করতে গিয়ে ঝামেলা হচ্ছে, আপনি কি বলবেন? আসলে সারা বাংলাদেশে দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় কেউ নিরাপত্তা না এক মুহূর্তে নাই। আমি মনে করি নিরাপত্তা যদি থাকলো না, নিরাপত্তার সহিত কেউ বাসা থেকে বের করে হয়ে কিন্তু ঘরে ঢুকবে কি না এই কোনো নিশ্চয়তা নেই। এবং আমাদের যারা শিল্পীরা আছেন, শিল্পীরা এবং সেলিব্রিটিরা বেশি লাঞ্ছিত হইতেছে। যে কোনো জায়গায় দেখেন তারা আপনাদের এলাকায় একটা দোকান উদ্বোধন করলে যে কোনো জায়গায় একটা অনুষ্ঠানে আমাদেরকে কেন নেওয়া হয়? তা আপনাদের এই অনুষ্ঠান এবং আপনার শোরুম দেওয়া যাতে উন্নত হয়, প্রমোট করার জন্য প্রচার করা যায়, কিন্তু আপনাদের সেখানে আমরা প্রচার করতে দেয় দেখতেছেন সবাই কিন্তু অপমান হইতেছে, অনিষ্ট হইতেছে, ভুয়ো ভুয়ো বলে একটা শব্দ তাদেরকে ব্যবহার করতেছে। এরকম হলে আস্তে আস্তে শিল্পীরা কিন্তু মনে করেন ঘর থেকে বের হয় বন্ধ করে দেবে, কারণ তারা তো বের হয়ে তাদেরকে আপনাদের মনে করেন প্রমোট করতে দেয়, অপমান হয়, তাহলে কিন্তু তারা আসবে না। এখন আমি দেখতেছি শিল্পীরা নিরাপত্তা নাই এবং বাংলাদেশের মানুষ আমি মনে করতেছি না এই মুহূর্তে কোনো নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারতে। আমরা রাত পোয়ালে খুন খারাপি এবং লুটপাট ছিনতাইকারী অতিরিক্ত বেড়ে গেছে। সেই হিসেবে দেখা যায় দেশ কিন্তু এই মুহূর্তে আমরা মনে যতই লোক বলে যে দেশ কিন্তু এখন শান্তশিষ্ট থাকে না, দেশ কিন্তু কোনো শান্তশিষ্ট নাই। এই মনে করি আন্দোলনের মধ্যে কিন্তু আমিও হিরো আলম ছিলাম, আমরা কিন্তু কম আন্দোলনের মধ্যে ছিলাম, মার খেয়েছি, দৌড়দৌড়ি করেছি, কত কী হয়েছে দেখেছি। তারপরেও কিন্তু হেনস্থার শিকার আমি হই, যে কোনো জায়গায় গেলে আমিও কিন্তু হেনস্থার শিকার হইতেছি। কিন্তু এই জন্যই কিন্তু আমরা দেশ স্বাধীন করিনি। সেই হিসেবে বলতে চাই দেশ কিন্তু নিরাপত্তা নাই, যাই যতই যা বলুক দেশ কিন্তু শান্তশিষ্টভাবে কেউ এখন পর্যন্ত নিয়ন্ত্রণটা আনতে পারেনি। হিরো আলম, হাসিনার সময়ও আপনি অত্যাচারিত হয়েছেন, আপনার উপর নির্যাতন করা হয়েছে, আপনাকে মারধর করা হয়েছে, এবং এখনও মানে সেই পরিস্থিতির উন্নতি নাই, বরং একই ঘটনা ঘটছে। আপনি বই কিন্তু উদ্বোধন করতে আসেন নাই এবং আপনার বইও বের হয় নাই। আপনি বই মেলা আসছেন সুন্দরভাবে, আপনি যেভাবে সবার সঙ্গে মেশেন সেইটা না করে সবাই স্টলেরও ক্ষতি করলো, আবার আপনারও যে ঝামেলাটা দেখলাম। হ্যাঁ, এখন দেখেন এই স্টলের ক্ষতি করলো এবং দেখেন আমাদের উপর দেখেন যে আরে মনে করেন লোকজন মনে করেন স্লোগান দিচ্ছে হিরো আলম মনে করেন অন্য লোক পায় ভুয়ো ভুয়ো বলে, তারপরে মনে করেন দেখেন ওই ধাক্কা ধাক্কি সেলফিলে তুলে দিয়ে আছে, ধাক্কা দেখে মনে হচ্ছে আমাকে মনে করেন মারধর করতেছে, দেখে মনে করবে আমার উপর মুখে অ্যাটাক করেছে, মারধর করেছে। অথচ মারধর না, এক ধরনের লোকজন সেলফি তোলার জন্য হট্টগোল বাড়াচ্ছে, আর এক ধরনের লোক মনে করেন তারা এই বিশৃঙ্খলা কীভাবে ঘটে, এটা প্রতিটা একটা গ্রুপের একটা সিন্ডিকেট বাহিনী আছে মেলায়, আগেও ছিল এখনও আছে। তারা কিন্তু প্রতিটা বারের মধ্যে এবারও মেলায় দেখে হট্টগোল করার চিন্তা ভাবনা করতেছে। কারণ পুলিশ কিন্তু আমি দেখতেছি যতই মনে করেন বলে পুলিশের নামে পুলিশ আছে, পুলিশের হাত তো বর্তমানে বাধা দেখতেছি। তারা কিন্তু মনে করেন জনগণের তেমন সেফটি দিতে পারতেছে না। পুলিশের সামনে মারধর করতেছে, পুলিশ চুপচাপ দেখতেছে। পুলিশের সামনে মনে করেন যারা চিন্তা করতে পুলিশ দেখতেছে, কারণ পুলিশ যখন ওকে ধরতে যায় পুলিশকে উল্টে অ্যাটাক করতেছে। পুলিশ সেই কিছু চিন্তা আপনাকে পুলিশ কিন্তু নিজেরা কী করতে নিজেকে সেফটি করে তারা কিন্তু লোককে ছাড়া থেকে দেখতেছে। তাহলে নিরাপদ কোথায়? মানুষ নিরাপদটা আমরা কোনো জায়গায় দেখতেছি না এই মুহূর্তে। সেইটাই আমি এটাই বলছিলাম যে তাহলে তো মানে হাসিনার সময়ও আপনি বা এরকম ঘটনা ঘটছে, এখনও ঘটতেছে, তাহলে কেন মানে এই ব্যাপারটা মানে ইউনূসের সময় তো আমরা প্রত্যাশা করছিলাম, কি বলবেন? এখন আমরা তো জানি মনে করেন দেশে মনে করেন একটা মনে করছেন 5 তারিখে এই হাসিনা দেওয়ার পরে একটা দেশের পরিস্থিতি ভালো হবে, দেশের পরিস্থিতি ভালো। আমরা কিন্তু তা কোনো উন্নতি দেখলাম না।
যে আমরা মনে করেন ডক্টর ইনো ছাত্ররা আমাদের সম্মেলন যারা আছে তারা দেশটা একটা নতুন করে গোছাবে, নতুন একটা সরকার আসবে। আমরা তো কোনো দেশের আজকে কয়টা মাস এগুলো দেশের কোনো উন্নয়ন নেই, এবং একের পর এক মামলা হামলা মারধর ছিনতাইকারী বেড়েই গেছে। যে আমরা তো এই জন্য কেউ দেশ স্বাধীন করিনি ভাই, দেশ স্বাধীন করছি আমরা শান্তশিষ্টভাবে, মানুষ যাতে গরিব মানুষ চলাফেরা করতে হয়, মানুষ ব্যবসা বাণিজ্যে উন্নয়ন হয়, এই জন্যে। কিন্তু তারপর থেকে দেখেন তো দেশে কি উন্নয়ন হচ্ছে, শেখ হাসিনা দেওয়ার পর থেকে দেশে কি উন্নয়ন হচ্ছে। অনেকে বলেছে হিরো আলমের হালাতে আওয়ামী লীগের দালালি কথাবার্তা বলে, পথ দালালি করে, এর জন্য করতে। আরে ভাই দালালি কথাবার্তা হিরো আলম বলে, হিরো আলম আগেও অন্যায় প্রতিবাদ করছে, এখনও অন্যায় প্রতিবাদ। আমি আপনাকে একটা কথা বলতে চাই, হিরো আলম রাজনীতি মাঠ ছেড়ে দিয়েছে এটা মনে করেন, কিন্তু তাই বলে দেশের উপর অন্যায় অত্যাচার হবে হিরো আলমকে চুপ করে থাকবে না। যেখানে অন্যায় অত্যাচার জুলুম করবে হিরো আলম সেখানে কথাবার্তা বলবে। হয়তো রাজনীতি মাঠ থেকে চলে আসতে পারে, কিন্তু দেশের লোক আপনার দেশ ধ্বংস করবেন, দেশের উপর অন্যায় অত্যাচার করবেন, এই জন্য কিন্তু দেশ স্বাধীন করে, এই জন্য কিন্তু হিরো আলম চুপ থাকবে না। ওই জন্য কিন্তু আমরা আবারও মাঠে নামবো, যারা আপনারা অন্যায় অত্যাচার করবে তাদেরকে কিন্তু আমরা আবারও এই দেশ থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করবো। হিরো আলম, আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, আবু সাইদ মুগ্ধ, মানুষ এখন ক্ষুব্ধ, বুঝে গেছে জনতা, লক্ষ্য ছিল ক্ষমতা। আসলে আবু সাইদ মুগ্ধ আমরা মনে করছেন, আমরা কেন বলছি, আমরা মনে করছি আবু সাইদ মুগ্ধ দেশটা মনে করি আমরা মুগ্ধ করছে, এখন স্বাধীন হয়েছে, আমরা এই কথা মনে করছিলাম। বুঝে গেছে জনতা, বুঝে গেছে জনতা কেন, যে এই যে এত মনে করেন মারধর মানে সবাই বুঝে গেছে জনগণ, তাদের দেশ স্বাধীন করা মূল লক্ষ্য ছিল, তাদের মূল লক্ষ্য ছিল তারা কী হারে মনে করেন তাদের সিংহাসন আসন কীভাবে দখল করবে সেই রকম। এই জন্য বলেছে আবু সাইদ মুগ্ধ দেশ, জনতা এখন ক্ষুব্ধ। কেন জনতা ক্ষুব্ধ হয়ে গেছে, এদের তাদের চলাফেরা ব্যবহারের উপর জনতা এখন ক্ষুব্ধ হয়ে গেছে। এই জন্য জনগণ বুঝে গেছে জনতা লক্ষ্য ছিল তাদের ক্ষমতা, জনগণ বুঝে গেছে তাদের মনে করেন দেশ স্বাধীন করার লক্ষ্য ছিল না, তাদের মূল লক্ষ্য ছিল ক্ষমতা। এই জন্য 4টি লাইন আমি লিখেছিলাম। আপনি কি সত্যি মানে হিরো আলম কি আগে যেমন নিরাপদ বোধ করতো হাসিনার সময় বা বাড়িতে বাসাতে কিংবা চলাফেরায়, এখন কি সেই নিরাপত্তা বোধ করেন? না, আমি আগেও মনে করি নিরাপত্তা দেখতেছিলাম না, এখনও নিরাপত্তাটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কারণ হয়ে গেছে আমি হিরো আলম মনে করেন কোনো এমপি মন্ত্রী কোনো যে কোনো দলই বলুক, আমি কিন্তু তাদেরকে সাথ দিয়ে কথাবার্তা বলিনি, কারণ আমি অন্যায় প্রতিবাদ করছি। এই জন্য সব দলই আমার শত্রু হয়ে গেছে এখন। এই জন্য আমার মনে করেন আগেও দিকে নিরাপত্তা নাই, এখন আরও বেশি নিরাপত্তা নাই। তা সত্ত্বেও আমাদের মনে করেন অত চিন্তা ভাবনা করলে তো আমরা ঘরে বসে থাকলে দিন চলবে না। তাই আমাদের এত মনে করেন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কিন্তু পেটের দেয় কিন্তু বিভিন্ন জেলায় প্রোগ্রাম করতে হইতেছে, রাস্তা থেকে ঘরে বের হইতে। এটা দেখে আজকে বইমেলায় আসলাম জীবনের ঝুঁকি নিয়ে। আমাকে একদল মনে করেন তারা মনে করে ধাক্কা ধাক্কি করতেছে, একদল সেলফি তোলার জন্য আসতেছে, একদল ভুয়ো ভুয়ো বলতেছে, নানান কর্তব্য। তাও কিন্তু আমি থেমে নাই, তা সত্ত্বেও কিন্তু আমি প্রতিদিন কাজের জন্য বের হইতেছে, যে কোনো অনুষ্ঠানে যাইতেছে, চেষ্টা করতেছি। আলম, শেষ প্রশ্ন, মানে এই যে বিভিন্ন যাত্রা, বিভিন্ন সার্কাসে আপনি অংশ নেন, নাচ করেন, সঙ্গে রিয়া মনেও থাকে, আপনি কি আসলে এবং বিভিন্ন জায়গায় বন্ধ হচ্ছে, কিন্তু আপনি খবর পান কিনা? নিশ্চয়ই পান। বিভিন্ন জায়গায় এরকম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে তৌহিদি জনতার ব্যানারে। এই ব্যাপারটা তো তাহলে আপনার রুটি রুজির ব্যাপারেও তো ঝামেলা। এখন দেখেন পৃথিবী যখন সৃষ্টি করেছে আল্লাহ পাক, সৃষ্টি করার পরে কিন্তু এত বিনোদন ছিল না। এখন কিন্তু বিনোদন ছাড়া লোকজন নাই, বিনোদন নিয়ে কিন্তু অনেকে মুখে দিন কাটাচ্ছে, বিনোদন নিয়ে কিন্তু অনেকের পেটের ভাত উপার্জন করতেছে। এই বিনোদনের দিয়ে কিন্তু অনেকে দেখেন আজকে বেকার জীবন যারা একটা করে মোবাইল হাতে নিয়ে তারা ব্লগ ভিডিও বানিয়ে কিন্তু তাদের কিন্তু সংসার চালাইতেছে। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান গতকাল কিছু কথা বলেছেন কিছু সেনা সদস্যের একটা জমায়েতে। তার এই বক্তব্যকে নানা রকমভাবে ব্যাখ্যা অনেকেই করবেন এবং এর মধ্যে শুরু হয়ে গেছে, আমি সামাজিক মাধ্যমে দেখলাম। এবং তার বক্তব্যর মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে তাকে কারো না কারো দালাল বানিয়ে দেয়া যায়। আমরা খেয়াল করছি শেখ হাসিনার সময় যেমন অনেকের গায়ে ট্যাগ করা হতো, জঙ্গি শিবির, স্বাধীনতা বিরোধীদের দোসর, এরকম নানান ট্যাগ, সেই ট্যাগের প্রবণতা কিন্তু এখনও রয়ে গেছে। এখন ভারতের দালাল বা কারো পছন্দ না হলে বিএনপির দালাল, এরকম নানান রকম দালাল বানানোর চেষ্টা, এমনকি আওয়ামী লীগের দালাল, সেরকম চেষ্টা করা হচ্ছে। তাকেও কোনো না কোনো দালাল ট্যাগ দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে যত দিন যাবে
এই বিতর্কটা আরও ঘনীভূত হবে এবং তাকেও দালাল বানিয়ে দেওয়ার চেষ্টা জোরে সোরে হবে। এখনও হয়েছে, আমি ফেসবুকে দেখলাম কিছু মানুষজন একই ধরনের আলাপ করতে চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে বিষয়টা কি, উনি কি বলেছেন? উনি যেটা করেছেন, সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব বলেছেন। কি বলছেন? জনাব ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেন, আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, ধৈর্য ধরে রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটা করে যেতে হবে। দেশ ও জাতির জন্য সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর বলছেন, দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এখন যেটা পড়ছি এটা নিয়েই নানান কথাবার্তা এবং ভবিষ্যতে এটাই একটা ইস্যু হয়ে দাঁড়াবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার না পেয়ে যাই, দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে। এই বাক্যটা আমি আবার একটু পড়ব এবং সেটা আর একটু অ্যানালাইজ করব। কোনো উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়। বল প্রয়োগ করতে গেলে একেবারে প্রপোর্শনেট, মানে যতটুকু না করলেই নয়, যেন হয়। যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ইনশাল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি, আমরা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো, একটা সুন্দর দেশ পাবো ইনশাল্লাহ, যোগ করেন সেনাপ্রধান। আমি ওই বাক্যটায় আসছি, তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ তিনি তার বাহিনীকে দিয়েছেন। যেহেতু তার বাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, তারা আইনশৃঙ্খলা রক্ষার কাজ করছেন, এমনকি একটা বিশেষ অপারেশন ডেভিল হান্ট তারা পরিচালনা করছেন। আমি ডেভিল হান্ট নিয়ে যখন কথা বলেছি তখন এই মানে আমার টেক ছিল যে এই ধরনের অভিযান খুব ঝুঁকিপূর্ণ। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যখনই আমরা এমন কিছু করেছি তখনই কোনো না কোনো অঘটন ঘটেছে, মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। আর বিশেষ করে সেনাবাহিনী যখন এই কাজগুলোতে যায়, যেটার জন্য তারা ট্রেইনড না, তারা কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ট্রেইন না, তারা একজন দেশের নাগরিককে, অপরাধীকে যদি পাকড়াও করে, ধরে ফেলে, তাকে কিভাবে ইন্টারোগেট করতে হবে সেই ব্যাপারেও যথেষ্ট ট্রেইন না। সুতরাং তাদের দিক থেকে বল প্রয়োগের ক্ষেত্রে প্রপোর্শন মেনটেন না করার সম্ভাবনা অনেক বেশি। ঝুঁকি আছে। কাস্টাডিতে 17 জন মানুষ মারা গেছে, এর মধ্যে সেনাবাহিনীর কাস্টাডিতেও আছে, পুলিশের কাস্টাডিতেও আছে, কিন্তু মারা গেছেন। এবং 2 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলেন কয়েকদিন আগে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বল প্রয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা দেয়া আমরা খুবই ওয়েলকাম করব। আমরা কোনোভাবেই চাই না আওয়ামী লীগের মতো অসভ্য বর্বর যেসব মানুষ আছে তাদেরও মানবাধিকার লঙ্ঘিত না হোক। কোনোভাবে এটা চাই না যে তার মানবাধিকার লঙ্ঘিত হবে। তার মানবাধিকার প্রিজার্ভ করে আমরা বিচার করব। শেখ হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি, তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে আমরা আমাদের দেশটা একটা উদার গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে চাই, যেখানে মানবাধিকার প্রিজার্ভড হবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা প্রিজার্ভড হবে, নাগরিক অধিকার প্রিজার্ভড হবে। যাক, সেই বাক্যটায় আসি যেটা নিয়ে অনেকেই ডিবেট করছেন। কারণ এখন নির্বাচনের আলাপ করাটাও একটা কেমন যেন একটা ক্রিমিনাল অফেন্সের মতো হয়ে গেছে। জনাব ওয়াকারুজ্জামান বলছেন যতদিন না, মানে বলছেন দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। সেটা কতদিন? বলছেন যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার না পেয়ে যাই, দেশে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে এবং ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা যাবে না। এটার একটা অন্য ডাইমেনশনও আছে, আমি সেই জায়গায় আসবো। তাহলে নির্বাচনের কথা তিনি আবার আনলেন, তারা ততদিন পর্যন্ত ধৈর্য ধরে কাজ করতে হবে যতদিন না একটা নির্বাচিত সরকার আসে এবং দেশটা শান্তি শৃঙ্খলার মধ্যে যায়। তার মানে ওনার এই বাক্যের ইন্টারপ্রিটেশন এমন হতে পারে, নির্বাচিত সরকার আসলেই দেশে প্রকৃত অর্থে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, মনে হতে পারে। আমার মানে এই ইন্টারপ্রিটেশন করাই যায় এই বাক্যটা থেকে। এটাই আসলে অনেকের প্রবলেমের জায়গা। অনেকে মনে করছেন নির্বাচনে অ্যাটর্নি কস্ট পেছিয়ে দিতে হবে। আমরা একটু পেছনে যদি যাই, আমাদের সেনাপ্রধান প্রথম সম্ভবত নির্বাচনের ব্যাপারে একটা টাইম টেবিল, একটা আউটলাইন দিয়েছিলেন। আমাদের প্রধান উপদেষ্টা তখন দেশের বাইরে ছিলেন, তখন
জনাব ওয়াকার রয়টার্সের সাথে একটা ইন্টারভিউতে তিনি 1.5 বছরের জন্য সরকারকে 1.5 বছরের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছেন এই ধরনের একটা মন্তব্য করেছিলেন। প্রচুর কথাবার্তা হয়েছে, কিন্তু আমরা দেখছি এখন ব্যাপারটা আসলে মোটামুটি সেদিকেই যাচ্ছে। নট অনলি দ্যাট, তিনি বাংলাদেশের রাজনীতির মাঠে নেগেটিভ কোনো কিছু মানে কারসাজি করা এই সরকার বা অন্য কোনো সরকার আনা এসব নানান কারসাজির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। বেগম খালেদা জিয়া যখন ব্রিটেনে গেলেন তার আগে তিনি তার সাথে পার্সোনালি গিয়ে দেখা করে এসেছেন। এটাকেও আমি মনে করি একটা এন্ডোর্সমেন্ট যে সামনে গণতান্ত্রিক প্রসেস আসবে এবং সেখানে বিএনপি একটা গুরুত্বপূর্ণ এই মাঠের খেলোয়াড় হিসেবে থেকে যাবে। এগুলো উনি করেছেন। তার এই বক্তব্য আরও এর বাইরেও তিনি নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, নির্বাচিত সরকার নিয়ে কথা বলেছেন। সুতরাং তার অবস্থানটা আমরা আসলে বুঝতে পারছি, তিনি বাংলাদেশে একটা নির্বাচিত সরকার এবং সেটা তার যে একটা টাইম ফ্রেম আছে তিনি সেরকম একটা টাইম ফ্রেমের মধ্যেই চান। এখন এই আলাপটা আছে, এই আলাপটা আমি নিজেও করেছি যে একজন সেনাপ্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি তো আসলে সরকারের অধীনে কাজ করেন, তিনি সরকারকে সাহায্য করছেন, এই আলাপটা তো হতে পারতো না। কিন্তু আসলে এটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন যেখানে আসলে আমাদের সেনাবাহিনী একটা ডিফারেন্ট ভূমিকা নিয়ে আছে, ডিফারেন্ট সক্ষমতা নিয়ে আছে। ফলে এখন উনি যখন নির্বাচনের কথা বলছেন এরকম সময়ের মধ্যে তাকে বিএনপির দালাল বানিয়ে দেওয়া হতে পারে, কারণ বিএনপি নির্বাচন চাইছে। নট অনলি দ্যাট, ভারতও ইদানিং দেখছি বাংলাদেশের নির্বাচনটা হওয়ার ব্যাপারে তাদের কথা বলছে এবং নির্বাচিত সরকারের সাথেই তাদের সম্পর্ক ভালো হবে এমন আলাপ করছে। ভারতের সেনাপ্রধান এটা করেছিলেন, ভারতের থিঙ্ক ট্যাঙ্কের লোকজন বিভিন্ন টক শোতে এই কথা বলছেন। ফলে নির্বাচন ঠিকঠাক সময়ে বেশি দেরি না হয়ে যাক, এটা কাউকে ভারতের দালালও বানিয়ে দিতে পারে। ফলে জনাব ওয়াকারের গায়ে বিএনপির দালাল, ভারতের দালাল, যে কোনো ট্যাগ বা উভয়টি, এমনকি আওয়ামী লীগের দালালও আসতে পারে, কারণ আওয়ামী লীগের দিক থেকেও একটা নির্বাচিত সরকারের কথা, নির্বাচনের কথা বলা হয়েছে। জনাব আরাফাতকে আমরা দেখেছি কিছুদিন আগেই এই ধরনের একটা স্ট্যাটাস তিনি দিয়েছিলেন। বাংলাদেশে কি অবিশ্বাস্য ব্যাপার, আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছি, কিন্তু এখানে নির্বাচনের আলাপটা করা যাবে না, করলেই তারা অনেক কিছু হয়ে যাবে, তারা খারাপ হয়ে যাবে। এবং জনৈক পাবলিক ইন্টেলেকচুয়াল বদমায়েশ বলেছেন রাজনৈতিক দলগুলোকে, তারা নির্বাচন আমি আসবো, ওরা আমি বলি করে বলা হচ্ছে না, করা হচ্ছে না, তাকে নিয়ে এক্সক্লুসিভলি কথা বলতে চাই। যাই হোক, তিনি নির্বাচন চেয়ে সব দল লুটপাট করতে যেতে চায় বলে তাদেরকে বদমাশও বলেছেন, একদম এই শব্দটাই ব্যবহার করেছেন। সুতরাং আমাদের এই চর্চা আছে, কিন্তু না, সেখানে এখন যেন ওয়াকারুজ্জামান সেই পথে হাঁটছেন না এবং এজন্যই বোধ করি তাকে বিভিন্ন জায়গা থেকে টার্গেট করা হয়েছিল সেই 5 আগস্টের পর থেকে। 2 জন ব্যক্তিকে সরার জন্য কয়েকজন, জনাব আসিফ নজরুল আছেন, প্রেসিডেন্ট আছেন, এবং জনাব ওয়াকারুজ্জামানকে তার পজিশন থেকে, তার পদ থেকে সরানোর জন্য সিস্টেম্যাটিক চেষ্টা, সিস্টেম্যাটিক চাপ দেয়া হয়েছিল। বুঝতে পারি কারণগুলো কি, কারণ আসলে উনি কারো পরিকল্পনার পথে বাধা, যারা বিপ্লবী সরকার তৈরি করার নামে বা অন্য কোনোভাবে রাষ্ট্রের ক্ষমতা দখল করতে চান, সেখানে বাদ সাধছেন। জনাব ওয়াকার তিনি সোফার বাইরে থেকে যতদূর দেখি, আমার কাছে কোনো ইন্টারনাল খবর নেই, আমি ভেতরের কিছু জানি না, ভেতরের কিছু জানলেও কখনো সেটা নিয়ে কথা বলি না, বাইরে থেকে দেখতে পাচ্ছি যে তিনি আসলে নির্বাচনের দিকেই দেশটা সুষ্ঠুভাবে এগিয়ে যাক কোনো যদি কিন্তু ছাড়া, এবং সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা মনে করছেন। এটাই তাকে দালাল বানিয়ে দিতে পারে এবং সামনে যখন নির্বাচন নিয়ে চাপানুতোর বাড়তে থাকবে, তাকে এই ধরনের অবস্থান সম্ভবত আবারও নিতে হবে, তখন তিনি আরও বেশি টার্গেটে পরিণত হবেন। আরেকটা ব্যাপার একটু বলে রাখা ভালো, আরেকটা ন্যারেটিভ মাঠে আছে, সেটা হলো সেনাবাহিনী যখন মাঠে থাকছে, যখন ডেভিল হান্ট হচ্ছে, কোনো ফর্মে এটা বিএনপির বিরুদ্ধে ইউজড হতে পারে, এই ধরনের শঙ্কা বিএনপির লোকজনের মধ্যে আছে এবং কেউ এই ধরনের সন্দেহ প্রকাশ করেন। আমি বিএনপির বাইরেরও কাউকে দেখেছি, তারা মনে করেন এটা হওয়ার সম্ভাবনা আছে এবং অনেকে এটাকে উচিত বলে মনে করেন। সুতরাং
এরকম একটা ঝুঁকির মুখে থেকে তিনি যখন বল প্রয়োগ নিয়ে এই সতর্ক বার্তা দিলেন, সেটা যাতে ডিসপ্রপোর্শনেট না হয়, ধৈর্য ধারণ করে সবাই, সেইখান থেকে আমরা মনে করব এটাও নিয়েও যদি কারো কোনো পরিকল্পনা থেকে থাকে যে সেনাবাহিনীকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদের ভীষণ ক্ষয়ক্ষতি করে নির্বাচনকে তাদের দিকে কোনো না কোনোভাবে আনার চেষ্টা যদি করা যায়, সেই চেষ্টাতেও তিনি জল ঢেলে দিয়েছেন বলে মনে করি আমরা এই সব কথা বলে। এবং ইনি যতদিন দায়িত্বে আছেন আমাদের এটা বিশ্বাস করার যথেষ্টের বেশি কারণ আছে যে তিনি বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতে দিচ্ছেন না। সুতরাং যিনি এখন সঠিক পথে আছেন সেটা কারো না কারো ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে যায়। যখন ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে যায় তখন কাউকে ট্যাগ করা, কাউকে গালি দেওয়া, বিশেষ করে ভারতের সাথে ট্যাগ করানো তো এখন একটা রীতিমতো ঝুঁকির ব্যাপার। এবং এটা তো সত্য, ভারতও দ্রুত নির্বাচনের কথা বলছে, নির্বাচনী সরকারের সাথে, নির্বাচিত সরকারের সাথেই তাদের সম্পর্ক বেটার হবে বলছে। সুতরাং ডক্টর জনাব ওয়াকারও বলছেন তাহলে ভারতের সাথে ট্যাগ করে দিতে পারলে ঝুঁকিপূর্ণ, এবং এটার মাধ্যমে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হতে পারে, তার পদক্ষেপ নেওয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা হতে পারে। কিন্তু আমি মনে করি জাতির কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য যে জিনিসটা করা দরকার সেটা ভারত বলেছে না কে বলেছে সেটা আসলে আমাদের দেখার বিষয় না। কেউ বলতে পারেন ভারত যেটা চায় তার উল্টোটা করা উচিত। সো ভারত যত আর্লি নির্বাচন চায় আমরা এটা তত পেছাবো, 5 বছর 10 বছর থাকবো। দ্যাটস স্টুপিডিটি, এটা কোনো লজিক না। আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চাই, সেটা নির্বাচন ছাড়া কখনোই সম্ভব না। সেই নির্বাচনে সব দল আসুক, জিতুক হারুক, আবার নির্বাচন হবে, পরে আবার শোরগোল হবে, কোনো ব্যর্থতা থাকলে সেটা পরে ঠিক করা যাবে, সেটা করেই ডেমোক্রেটিক প্রসেসটা এগিয়ে যায়। আমরা খুব বেশি দেরি করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, কারণ সরকার ঠিকঠাক মতো দেশ চালাতে পারছে না। যতই সব কিছু ভঙ্গুর হয়ে উঠবে, অলরেডি আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা ভঙ্গুর দেখছি, আমরা অর্থনীতিতেও ভঙ্গুরতা দেখব খুব অল্প সময়ের মধ্যে। বিশেষ করে আমাদের যখন গ্রীষ্মকাল আসবে, বিদ্যুতের চাহিদা বাড়তে থাকবে, অর্থনীতির উপরে খুব বড় চাপ পড়বে। আরও অনেকগুলো ইন্ডিকেটার্স আছে, কথা বলবো। তো ওটাও যখন ভঙ্গুর অবস্থায় চলে যাবে, সেটা আমাদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে। সেই বিপদটা হোক আবার কারো কারো চাওয়া আছে, কারণ ঘর পুড়লে অনেকে আলু পোড়া খাওয়া হয়, কিন্তু আমরা আলু পোড়া খেতে চাই না বা আমাদের ঘর পুড়ুক চাই না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকতে চাই, এবং আমি আশা করি, আমি বিশ্বাস করি আমাদের সেনাপ্রধান সেই জায়গায় থাকবেন। এই সরকার যখন গঠিত হয় তখনও অনেকের অনেক পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা ভেস্তে যারা দিয়েছেন কয়েকজন মানুষ, তাদের মধ্যে তিনি একজন। এবং সেই কয়েকজন মানুষই আসলে সেই মানুষগুলো যারা এই বিপ্লবী সরকারের নামে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল, তাদের বাড়া ভাতে ছাই হয়েছে, তাদের টার্গেটে পরিণত হয়েছেন সেই কয়েকজন মানুষই। আমি বিশ্বাস করি, আশা করি আমাদের সেনাপ্রধান তার সঠিক পথেই আছেন, এবং জনগণের অন্তত প্রধান অংশ তাকে সমর্থন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশে কিন্তু এখন অবস্থা খুবই খারাপ অবস্থা বর্তমানে। কে কাকে ধরতেছে, কে কাকে মারতেছে, ছিনতাইকারী, খুন, আহাজানি দিন দিন বেড়েই চলছে। অনেকেই বলতেছে আমরা আগে সরকার থাকতে ভালো ছিলাম, আবার অনেকেই বলতেছে শেখ হাসিনাকে আবার নিয়ে এসে আমাদের আসনে বসানো হোক, আবারও দেশ চালানোর জন্য তাকে দেশ তার হাতে দেওয়া হোক। তো বন্ধুরা, অনেকে আবার বলতেছে এই ডক্টর ইউনূস দিয়ে আমাদের কোনো কাজ হবে না, ওনাকে বর্তমান পদত্যাগ করাই দরকার। বিশেষ করে সমন্বয়করা তারপরে ডক্টর ইউনূস, এনাদেরকে দিয়ে দেশ চালানো সম্ভব না, ওনারা নাকি শুধু কলা গাছের মতো দাঁড়িয়ে আছে, এমন কিছু তথ্য কিন্তু আমাদেরকে হিরো আলম পর্যন্ত দিয়েছে, যে হিরো আলম বগুড়ার এমপি নির্বাচন করেছিলেন কোনো এক সময়, যাকে পুরো বাংলাদেশ মোটামুটি চেনে। বর্তমান তার ফর্ম একটু কমে গেলেও তাকে কিন্তু বাংলাদেশের কোনো মানুষই চেনে না, এমন বললে ভুল হবে। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।